আসসালামু আলাইকুম। আমি মাহমুদা খাতুন, ঢাকা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক। অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যারের নির্দেশনা এবং অনুপ্রেরণায় এবং প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে আমরা তোমাদের জন্য অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। তোমাদের কাছে আমাদের প্রত্যাশা তোমরা এই অনলাইন ক্লাসগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। হয়তো কলেজ খুললে তোমরা এই ক্লাসগুলো নাও পেতে পারো, তখন হয়তো সরাসরি তোমাদের পরীক্ষায় বসতে হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমি তোমাদের কোড ACJ304 এর মলিকুলার বায়োলজি অংশটি পড়িয়ে থাকি। এর আগে তোমাদের একটি ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি তোমাদের নিউক্লিয়িক অ্যাসিড স্ট্রাকচার, টাইপস এবং ফাংশন সম্পর্কে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের টপিক ওয়াটসন-ক্রিক মডেল অফ ডিএনএ অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স। এই মডেলটিতে যাওয়ার আগে আমাদের ডিএনএ সম্পর্কে একটু বেসিক আইডিয়া নেওয়া প্রয়োজন। তো আমরা জানি যে আমাদের নিউক্লিয়িক অ্যাসিড দুই ধরনের, একটি হলো ডিএনএ এবং একটি আরএনএ। ডিএনএ বলতে বোঝায় ডিঅক্সি রাইবো নিউক্লিয়িক অ্যাসিড, যেটি একটি সেলফ রেপ্লিকেটিং ম্যাটেরিয়াল, অর্থাৎ স্বপ্রজননক্ষম, অর্থাৎ সে নিজের হুবহু কপি তৈরি করতে পারে। মেইন কম্পোনেন্ট অফ ক্রোমোজোম। ডিএনএর যদি আমরা অবস্থানটা দেখি, ডিএনএর অবস্থানটা হলো যে কোনো সেল বা কোষের নিউক্লিয়াসে, এবং কোষ নিউক্লিয়াসের ভিতর যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের মেইন উপাদান বা প্রধান উপাদান হলো এই ডিএনএ। কন্টেইন জেনেটিক ইনফরমেশন অর ইনস্ট্রাকশন। ডিএনএ আমাদের কৌলিক তথ্য বহন করে এবং এই কৌলিক তথ্যগুলোর মাধ্যমে আমাদের যে নিজস্ব বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে অর্থাৎ বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়। কন্ট্রোল দ্য সিনথেসিস অফ প্রোটিন। ডিএনএ আমাদের প্রোটিন সিনথেসিসকে নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? আমরা জানি যে ডিএনএ আমাদের জেনেটিক কোড বহন করে এবং এই কোড বহন করার মাধ্যমে এই ডিএনএ আমাদের প্রোটিন সিনথেসিসকে কন্ট্রোল করে থাকে। আর এই প্রোটিন সিনথেসিসকে কন্ট্রোল করার মাধ্যমে ডিএনএ কন্ট্রোল অল দ্য বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস অফ দ্য বডি। আমাদের বডির সকল জৈবিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, বিশেষ করে আমাদের পরিস্ফুটন, বৃদ্ধি, রিপ্রোডাকশন সব কিছুই ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ডিএনএ হলো পলিমার অফ নিউক্লিওটাইড, অর্থাৎ ডিএনএ অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয় এবং প্রত্যেকটি নিউক্লিওটাইডের স্ট্রাকচার হলো একটি সুগার থাকে, সুগারের সাথে একটি বেস থাকবে এবং বেসের সাথে একটি ফসফেট গ্রুপ থাকবে। এখন আমরা ওয়াটসন-ক্রিক মডেল অফ ডিএনএ এর মডেলটি সম্পর্কে জানব। তো এই মডেলটি 1953 সালে জেমস ডি ওয়াটসন এবং ফ্রান্সিস হ্যারি কম্পটন ক্রিক নামক দুইজন আমেরিকান বিজ্ঞানী এই মডেলটি দিয়েছেন, এবং এই মডেলটিকে বলা হয় ওয়াটসন-ক্রিক মডেল অফ ডিএনএ অথবা ডিএনএ ডাবল হেলিক্স মডেল। তারা এ যাবৎকালে যত রকম ডিএনএ এর উপর গবেষণা হয়েছে, সেই গবেষণাগুলোর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই ডিএনএ মডেলটি দিয়েছেন, এবং বিশেষ করে তারা উইলকিন্স এবং ফ্রাঙ্কলিনের এক্স-রে ডিফ্র্যাকশন চিত্রটির সাহায্য নিয়ে এবং চিত্রটিকে বিশ্লেষণ করে ডিএনএ যে ডাবল হেলিক্স মডেলটি উপস্থাপন করে, এবং তাদের এই গবেষণার বিষয়বস্তু 1953 সালে এপ্রিল সংখ্যায় বিশ্ববিখ্যাত সাময়িকী নেচারিতে প্রকাশিত হয়। এবং এই একই সংখ্যায় উইলকিন্স এবং তার সহযোগীদের যে এক্স-রে প্রতিবেদন, সেই প্রতিবেদনটিও প্রকাশিত হয়। আর এই যে এই গবেষণার জন্য 1962 সালে ওয়াটসন এবং ক্রিককে উইলকিন্সের সাথে একই সাথে চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ পান। তো এই যে এই মডেলটি আবিষ্কারের সাথে সাথে আণবিক জীববিজ্ঞান অর্থাৎ মলিকুলার বায়োলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে এক নতুন দিগন্তের সূচনা হয়। বিশেষ করে বিভিন্ন প্রাণীর কৌলিক ব্যাখ্যা, চিকিৎসা শাস্ত্র এবং বিভিন্ন জৈব প্রযুক্তির বিভিন্ন সমস্যার সমাধানের দ্বার উন্মোচিত হয়ে যায় এই মডেলটির মাধ্যমে।
তো ডিএনএ যে ডাবল হেলিক্স মডেল, সেই মডেলটি আসলে 3টি গবেষণার সম্মিলিত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে এবং এই ভিত্তিগুলো হলো এক্স রে ডিফ্রেকশন বা এক্স রে অপবর্তন, আরেকটি হলো বেসিস পেয়ার বা ক্ষার যুগলবদ্ধতা, আরেকটি হলো কোয়ান্টিটিভ অ্যানালাইসিস বা পরিমাণগত বিশ্লেষণ। এখন আমরা ওয়াটসন ক্রিকের মডেলটি দেখব এবং এর যে বিভিন্ন বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করব। এটি হলো ওয়াটসন ক্রিকের যে মডেল, সেই মডেলটি। কিন্তু এই মডেলের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করার আগে আমাদের ডিএনএ যে গঠন, সেই গঠন সম্পর্কে একটু ক্লিয়ার আইডিয়া নিতে হবে, যেটি অবশ্য আমি তোমাদের প্রথম ক্লাসে পড়িয়েছিলাম, তারপরও আমি একটু রিপিট করছি। ডিএনএ হলো একটি যে পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড হলো অনেকগুলো নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত। তো একটি নিউক্লিওটাইডের যদি গঠন দেখি, একটি নিউক্লিওটাইডে কি থাকবে, একটি সুগার থাকবে এবং ডিএনএর ক্ষেত্রে সেই সুগারটি হবে ডিঅক্সি রাইবোজ সুগার, আর আরএনএর জন্য সেই সুগারটি হবে রাইবোজ সুগার। ডিএনএ এবং আরএনএর যে সুগার, সেই সুগারে একই রকম স্ট্রাকচার, শুধুমাত্র যে ডিএনএ সুগারে যে 2 নাম্বার কার্বনে একটি অক্সিজেন কম থাকবে, সেজন্য এর নাম হয়েছে ডিঅক্সি রাইবোজ সুগার। এই সুগারের 1 নাম্বার কার্বনের সাথে আমার ক্ষার যুক্ত থাকবে, আর 5 নাম্বার আর 3 নাম্বার কার্বনের সাথে আমার ফসফেট গ্রুপ যুক্ত থাকবে। এই হলো একটি নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড 5 নাম্বার কার্বনের সাথে ফসফেট গ্রুপটি যুক্ত থাকবে। এটি হলো একটি নিউক্লিওটাইড। এখন যখন এটার সাথে অনেকগুলো নিউক্লিওটাইড সংযুক্ত হয়, তাহলে সেটি হবে পলিনিউক্লিওটাইড। আর এই পলিনিউক্লিওটাইড যদি 1 চেন বিশিষ্ট হয় এবং এটির সুগার যদি রাইবোজ শর্করা হয়, সেটি হবে আরএনএ। আর এটি যদি 2 চেন বিশিষ্ট হয় এবং এটির সুগার যদি ডিঅক্সি রাইবোজ সুগার হয়, সেটি হবে ডিএনএ। এটি হলো একটি ডিএনএ অণুর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটি। তো চলো আমরা এখন এই যে ডিএনএ যে ডাবল হেলিক্স মডেল, ওয়াটসন ক্রিক প্রদত্ত ডাবল হেলিক্স মডেলের স্ট্রাকচারটি দেখি এবং এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো বর্ণনা করি। এই স্ট্রাকচারটির প্রথম বৈশিষ্ট্য হলো ডিএনএ অণু দ্বিসূত্রক। দ্বিসূত্রক মানে ডিএনএ অণু এরকম 2টি চেন নিয়ে গঠিত, যেখানে চেনগুলো পেঁচানো অবস্থায় থাকবে একটি সিঁড়ির ন্যায়, এবং চেনগুলো একটি এরকম একটা অক্ষ থাকবে, এই অক্ষের ডান আবর্তে ঘুরতে থাকবে। এটা যদি অক্ষ হয়, সেই অক্ষের ডান আবর্তে চেন দুটি ঘুরবে। এই হলো 1 নাম্বার বৈশিষ্ট্য। এবং 2 নাম্বার বৈশিষ্ট্য হলো চেন দুটি এন্টি প্যারালাল। একটি চেন যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়, তবে তার অপোজিট যে চেনটি, সেটি হবে 3 প্রাইম থেকে 5 প্রাইম। অর্থাৎ এখানে 5 প্রাইম 3 প্রাইম দিয়ে বোঝাচ্ছে যে সুগারের যে 5 নাম্বার কার্বন এবং অথবা সুগারের যে 3 নাম্বার কার্বন, সে 5 নাম্বার এবং 3 নাম্বার কার্বনের সাথে ফসফেট গ্রুপটি যুক্ত থাকবে। এখানে দেখো যে একটি সুগারের 5 নাম্বার কার্বনের সাথে ফসফেট গ্রুপটি যুক্ত, এখানে আরেকটি সুগারের 3 নাম্বার কার্বনের সাথে ফসফেট গ্রুপটি যুক্ত থাকে। আর এজন্য একটি সুগারের অক্সিজেন অ্যাটমটি যদি উপরে থাকে, তাহলে তার যে অপোজিট চেন, সেই অপোজিট চেনের যে অক্সিজেন অ্যাটমটি, সেই অক্সিজেন অ্যাটমটি নিচে থাকবে। এখন আমরা 3 নাম্বার বৈশিষ্ট্যে যাই। 3 নাম্বার বৈশিষ্ট্যে আমি তো বললামই যে ডিএনএ অণুটা একটা হচ্ছে পেঁচানো সিঁড়ির ন্যায়। সিঁড়ির যে রেলিং, এই রেলিংটি গঠিত হবে সুগার এবং ফসফেটের পারস্পরিক সংযুক্তির মাধ্যমে। এই সুগার এবং ফসফেটের যে পারস্পরিক সংযুক্তির মাধ্যমে, সেই সংযুক্তির মাধ্যমে এই সিঁড়ির রেলিংটি তৈরি হবে। 4 নম্বর বৈশিষ্ট্য, এই যে সিঁড়ির প্রত্যেকটা ধাপ, এরকম প্রত্যেকটা ধাপ তৈরি হবে পিউরিন এবং পাইরিমিডিনের সমন্বয়ের ফলে, যেখানে এডিনিন সবসময় থায়ামিনের সাথে বাইন্ড করবে এবং সাইটোসিন সবসময় গুয়ানিনের সাথে বাইন্ড করবে, কারণ এরা পরস্পরের পরিপূরক। এডিনিন কখনোই এই গুয়ানিনের সাথে বাইন্ড করবে না, বা এডিনিন কখনোই সাইটোসিনের সাথে
বাইন্ড করবে না। এখন আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখি, যেটি হলো এডিনিন যখন থায়ামিনের সাথে বাইন্ড করে সেটি 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, আবার যখন সাইটোসিন গুয়ানিনের সাথে বাইন্ড করে সেটি 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ এডিনিন থায়ামিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ড, অথবা থায়ামিন এডিনিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ড, অথবা সাইটোসিন গুয়ানিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড, অথবা এটাকে যদি উল্টিয়ে লেখা হয় গুয়ানিন সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এর পরের বৈশিষ্ট্য হলো এই যে সুগার, এই সুগারের 1 নম্বর কার্বনের সাথে ক্ষারগুলো যুক্ত থাকবে। সুগারের 1 নম্বর কার্বনের সাথে ক্ষারগুলো যুক্ত থাকবে এবং ফসফেট গ্রুপটি যুক্ত থাকবে সুগারের 3 নম্বর এবং 5 নম্বর কার্বনের সাথে। যখন সুগারের 1 নম্বর কার্বনের সাথে এই ক্ষারটি যুক্ত থাকবে তখন তারা গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত থাকবে, এবং যখন সুগারের 5 নম্বর কার্বনের সাথে ফসফেট গ্রুপটি যুক্ত থাকবে তখন তারা ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত থাকবে। এরপরে বৈশিষ্ট্যটি হলো যে এই যে একটা অক্ষ বরাবর হচ্ছে এই ডিএনএ অণুটি পেঁচানো থাকে, সেই অক্ষের সমকোণে থাকবে ক্ষারগুলা, এবং এই ক্ষারের সমকোণে সুগারের বা শর্করার তল অবস্থান করবে। এবং এই যে ক্ষার, এই ক্ষারের বিন্যাস কিন্তু সুনির্দিষ্ট নয়, যে এডিনিনের পর আমার এডিনিন থায়ানিনের পর যে এডিনিন থায়ানিন আসবে বা এডিনিন থায়ানিনের পর সাইটোসিন গুয়ানিন আসবে, সেই সুনির্দিষ্ট নয়। এবং সুনির্দিষ্ট নয় বলেই এক এক প্রাণীর বৈশিষ্ট্য বা এক এক প্রজাতির বৈশিষ্ট্য এক এক রকম হয়ে থাকে। এখন আমরা যদি ডিএনএ অণুর একটু কোয়ান্টিটিভ অ্যানালাইসিস বা পরিমাণগত বিশ্লেষণে যাই, ডিএনএ অণুর যে এই যে একটা পূর্ণ প্যাচ, এই এখান থেকে এখানে শুরু করে একটা পূর্ণ প্যাচ, এই পূর্ণ প্যাচে আমার 10টি নিউক্লিওটাইড থাকবে। এই 10টি নিউক্লিওটাইডের একটি থেকে আরেকটি, অর্থাৎ প্রত্যেকটি নিউক্লিওটাইডের যে দূরত্ব সেটি হলো 3.4 অ্যাংস্ট্রম। অর্থাৎ এই যে পূর্ণ প্যাচ, সেই পূর্ণ প্যাচটির দূরত্ব হলো 34 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম ইন্টু 10 হলো 34 অ্যাংস্ট্রম। এই যে এই ডিএনএ যে বেসগুলা, সেই বেসগুলা এরকম একটু অ্যাঙ্গেলে অবস্থান করে, এবং সেই অ্যাঙ্গেলটা হলো 36 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে। তাহলে এই যে পূর্ণ প্যাচ, এই পূর্ণ প্যাচে অ্যাঙ্গেলটা হবে 360 ডিগ্রি বা 360 ডিগ্রি অ্যাঙ্গেল। আরেকটি বৈশিষ্ট্য হলো এই প্যাচ গঠন করতে গিয়ে এই ডিএনএ অণুর মধ্যে 2টি খাঁজ বা 2টি গ্রুপের সৃষ্টি হয়। একটি হলো মেজর গ্রুপ বা মুখ্য খাঁজ, আরেকটি হলো মাইনর গ্রুপ বা গৌণ খাঁজ। মেজর গ্রুপটি, যেটি আমার মুখ্য খাঁজ, সেটির প্রশস্ততা হলো 12 অ্যাংস্ট্রম এবং তার যে গভীরতা সেটি হলো 8.5 অ্যাংস্ট্রম। এবং মাইনর যে গ্রুপটি, সে মাইনর গ্রুপ বা গৌণ খাঁজটির যে প্রশস্ততা সেটি হলো 6 অ্যাংস্ট্রম এবং তার যে গভীরতা সেটি হলো 7.5 অ্যাংস্ট্রম। এখন আরেকটি বৈশিষ্ট্য আছে যে ডিএনএ অণুর, এই ডিএনএ অণুর যে ব্যাস, সেই ব্যাসটি হলো 20 অ্যাংস্ট্রম। এটি অবশ্য প্রজাতি ভেদে কম বেশি হতে পারে। এখানে ধরো একটি পলিনিউক্লিওটাইড চেন, এই পলিনিউক্লিওটাইড চেনের যে একটি পলিনিউক্লিওটাইড চেনের যে ব্যাস সেটি হলো 10 অ্যাংস্ট্রম এবং আরেকটি পলিনিউক্লিওটাইড চেনের যে ব্যাস সেটি হলো 10 অ্যাংস্ট্রম। 10 অর্থাৎ টোটাল যে ব্যাস এই ডিএনএ যে ডাবল হেলিক্স মডেলটি সেটি হলো 20 অ্যাংস্ট্রম। এই হলো আমাদের যে ডিএনএ যে ডাবল হেলিক্স মডেল, সেটি এই মডেলটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় প্রায় একটি কোশ্চেন আসে, সেটি হলো ডিএনএ ডাবল হেলিক্স মডেলটি চিত্র সহ ব্যাখ্যা করো।
তারপরও আমি তোমাদের বৈশিষ্ট্যগুলো আবার বলছি। প্রথম বৈশিষ্ট্য হলো এই ডিএনএ মডেলটি হলো দ্বিসূত্রক, অর্থাৎ দুইটি পলিনিউক্লিওটাইড চেন নিয়ে গঠিত, যেখানে চেন দুটি একটি পেঁচানো শিরিনে থাকে এবং একটি অক্ষের সাথে ডান আবর্তে ঘুরে। আরেকটি বৈশিষ্ট্য হলো চেন দুইটি অ্যান্টি প্যারালাল, অর্থাৎ বিপরীতমুখী হয়ে অবস্থান করে। একটি চেন যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী হয়ে অবস্থান করে, আরেকটি 3 প্রাইম থেকে 5 প্রাইম অভিমুখী হয়ে অবস্থান করবে। এবং যে 3 নম্বর বৈশিষ্ট্য হলো সিরিজ যে রেলিং, সেই রেলিংটি তৈরি হবে সুগার ফসফেট সুগারের পারস্পরিক বন্ধনের মাধ্যমে। এবং 4 নম্বর বৈশিষ্ট্য হলো সিরিজ যে ধাপ, সিরিজ যে প্রত্যেকটা স্টেপ, সেই স্টেপটি তৈরি হবে পিউরিন এবং পাইরিমিডিন বেজের সমন্বয়ের ফলে, যেখানে এডিনিন সবসময় থায়ামিনের সাথে এবং গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে বন্ধন তৈরি করবে। 5 নম্বর বৈশিষ্ট্য হলো এই এডিনিন থায়ামিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে এবং গুয়ানিন সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে। এর পরের বৈশিষ্ট্য হলো যে এই যে এই ডান অক্ষ, এই ডান একটি যে অক্ষ থাকে সেন্ট্রাল এক্সিস, সেই সেন্ট্রাল এক্সিসের সমকোণে অবস্থান করবে ক্ষারগুলা, এবং ক্ষারের যে সমকোণে, সেই সমকোণে অবস্থান করবে শর্করার তল। এবং এই যে ক্ষার বিন্যাস, সেই ক্ষার বিন্যাস সুনির্দিষ্ট নয়, এগুলা স্পেসিস স্পেসিফিক বা প্রজাতি নির্দিষ্ট। তারপরের বৈশিষ্ট্য হলো যে ডিএনএ যে একটি পূর্ণ প্যাচ, সেই প্যাচটি হলো 34 অ্যাংস্ট্রম, এবং প্রত্যেকটা যে ক্ষারের যে হচ্ছে স্টেপের যে দূরত্ব, সেটি হলো 3.4 অ্যাংস্ট্রম। অর্থাৎ এই যে একটা পূর্ণ প্যাচে 10টি নিউক্লিওটাইড অবস্থান করে। আরেকটি বৈশিষ্ট্য হলো যে এই ক্ষারগুলো একটি আরেকটির সাথে 36 ডিগ্রি কোণে অবস্থান করে, সেই কারণে এই পূর্ণ প্যাচের যে কোণটি, সেটি হবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই প্যাচ তৈরি করতে গিয়ে এই ডিএনএ ডাবল হেলিক্স মডেলটির মধ্যে 2টি খাঁজের সৃষ্টি হয়। একটি হচ্ছে মেজর গ্রুপ বা মুখ্য খাঁজ, আরেকটি হলো মাইনর গ্রুপ বা গৌণ খাঁজ। এবং সর্বশেষ বৈশিষ্ট্যটি হলো এই যে ডিএনএ অণুর যে ব্যাস, সেই ব্যাসটি হলো 20 ডিগ্রি অ্যাংস্ট্রম। আমরা এখন বিভিন্ন প্রস্তাবনা বা বিভিন্ন তত্ত্ব নিয়ে পড়ব। যেমন হচ্ছে ডিএনএ যে ডাবল হেলিক্স মডেল, সেটি প্রণয়ন করেন ওয়াটসন এবং ক্রিক, এবং তারা এই মডেলটি প্রস্তাবনা করার আগে বিভিন্ন তত্ত্ব উপাত্ত বিশ্লেষণ করেন, বিশেষ করে উইলকিন্স এবং ফ্রাঙ্কলিনের প্রপোজাল। এর আগেও বিভিন্ন প্রপোজাল হয়েছে। আরেকটি হলো আস্টবারির 3.4 রিপিটেড বা পৌনঃপুনিক মতবাদ। তো এই মতবাদ দুইটি হচ্ছে ডিএনএ অণুর যে এক্স-রে চিত্রের উপর প্রতিষ্ঠিত হয়েছে। তো প্রথমে এই মতবাদটি করেন আস্টবারি। উনি প্রমাণ করেন যে এই চিত্র দেখে প্রমাণ করেন যে ডিএনএ অণুর উচ্চ নিউক্লিওটাইড সমূহের যে উচ্চ ঘনমাত্রার কারণ, সেটি হলো এই নিউক্লিওটাইডগুলো একটি আরেকটির উপর স্তূপাকারে সজ্জিত থাকে, এবং এই নিউক্লিওটাইডগুলোর যে পারস্পরিক দূরত্ব, একটা থেকে আরেকটার দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, এবং এজন্য আস্টবেরি এর নাম দিয়েছেন 3.4 অ্যাংস্ট্রম রিপিটেড বা পৌনঃপুনিক মতবাদ। এর পরবর্তীতে দুইজন বিজ্ঞানী উইলকিন্স এবং ফ্রাঙ্কলিন 1950 সালে মরিস উইলকিন্স এবং রোজালিন্ড ফ্রাঙ্কলিন নামক দুইজন বিজ্ঞানী এই ডিএনএ অণুর যে এক্স-রে চিত্র বিশ্লেষণ করে, ডিএনএ এক্স-রে ডিফ্র্যাকশন বা চিত্র বিশ্লেষণ করে একটি প্রস্তাব দেন। সেটি হলো ডিএনএ অণুগুলো আসলে স্তূপাকারে সজ্জিত থাকে না, তারা হেলিকেল বা পেঁচানো অবস্থায় থাকে। এরকম ডিএনএ অণুতে এরকম বহু প্যাচ থাকতে পারে, এবং একটা পূর্ণ প্যাচের যে দৈর্ঘ্য, সেই পূর্ণ প্যাচের দৈর্ঘ্য হবে 34 অ্যাংস্ট্রম রিপিটেড বা পৌনঃপুনিক, অর্থাৎ এই পূর্ণ প্যাচটি হবে 34 অ্যাংস্ট্রম। এজন্য তাদের যে মতবাদ, সেটিকে বলা হয় 34 অ্যাংস্ট্রম রিপিটেড বা পৌনঃপুনিক মতবাদ। তারা এরকম একটি
চিত্র দেখতে পান ডিএনএ যে এক্স রে করার পর, যেখানে কি তারা হচ্ছে একটি নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট দূরত্ব পর পর কিছু কালো কালো দাগ দেখতে পান, যেগুলা দিয়ে আসলে যে বেসগুলা সেই বেসগুলা বোঝায়। তো এই হলো আমাদের উইলকিন্স এবং ফ্রাঙ্কলিনের যে প্রপোজাল, সেই প্রপোজালটি। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ থিওরি সেটি সম্পর্কে পড়ব, যেটি হলো চারগাফ ইকুইভ্যালেন্স রুল বা চারগাফের সমানুপাত নীতি, যেটি হচ্ছে চারগাফ ক্ষারক বিন্যাসের উপর করেছেন। তো এই থিওরিটি করেছেন আরউইন চারগাফ। জুন 1949 সালে তিনি এই থিওরিটি একটি সেমিনারে বর্ণনা করেন। এর পরবর্তীতে মে 1950 সালে এই থিওরিটি প্রকাশিত হয় এবং এই থিওরিটি যে ডিএনএ যে বেস কম্পোজিশন বা ক্ষার বিন্যাসের উপর ভিত্তি করে হয়েছে, যেখানে চারগাফ বিভিন্ন যে অ্যানিমেলের যে ডিএনএ নিয়ে গবেষণা করেন এবং তাদের যে ক্ষারের যে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস বা পরিমাণগত বিশ্লেষণ করেন, এবং এই পরিমাণগত বিশ্লেষণ করে চারগাফ কিছু সিদ্ধান্তে উপনীত হন। এবং এই সিদ্ধান্তগুলো হলো ডিএনএ অণুতে পিউরিন ক্ষারকের সংখ্যা পাইরিমিডিনের ক্ষারকের সংখ্যা সমান, অর্থাৎ পিউরিন এবং পাইরিমিডিনের যে অনুপাত সেটি হবে 1। আর অর্থাৎ পিউরিন ক্ষার দুইটি কি এডিনিন এবং গুয়ানিনের সংখ্যা হচ্ছে থায়ামিন এবং সাইটোসিনের সংখ্যার সমান। তিনি আরেকটি তথ্য উপস্থাপন করেন, সেটি হলো ডিএনএ অণুতে যত সংখ্যক এডিনিন থাকবে ঠিক তত সংখ্যক থায়ামিন থাকবে, এবং যত সংখ্যক গুয়ানিন থাকবে ঠিক তত সংখ্যক সাইটোসিন থাকবে। আরেকটি তথ্য হলো ডিএনএ অণুতে যে 6 অ্যামাইনো বেসেস বা 6 অ্যামাইন যে ক্ষারের সংখ্যা সেটি 6 কিটো বেসেস বা কিটো ক্ষারের সংখ্যার সমান। তো আমাদের যে ডিএনএ অণুর যে 4টি ক্ষার রয়েছে তার মধ্যে 2টি অ্যামাইনো ক্ষার হলো এডেনিন এবং সাইটোসিন, তাদের সংখ্যাটা আবার গুয়ানিন এবং যে কিটো ক্ষার গুয়ানিন এবং থায়ামিনের সংখ্যা সমান। তার এই প্রস্তাবনা বা তত্ত্বের আরেকটি রুলস হলো এডিনিন এবং থায়ামিনের যে অনুপাত, যেটি সাইটোসিন এবং গুয়ানিনের সাথে, সেটি হচ্ছে সুনির্দিষ্ট নয়, এটি স্পেসিফিক, অর্থাৎ এক এক স্পিসিসের জন্য এক এক রকম, আর এই জন্যই আমাদের বৈশিষ্ট্যগুলো আলাদা হয়। তো চারগাফের যে রুলস, সেই রুলস অনুযায়ী আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি। সেই সলভগুলো হলো, যেমন তোমাদের একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া হলো যে কোনো ডিএনএ অণুর যে এডিনিনের সংখ্যা 30%, কোনো ডিএনএ এডিনিন যদি 30% হয় তাহলে তার গুয়ানিন কত পার্সেন্ট হবে। তো এইটা আমরা চারগাফ সূত্রের সাহায্যে বের করতে পারি। চারগাফ সূত্র মতে এডিনিন যত থাকবে থায়ামিনও তত থাকবে, অর্থাৎ এডিনিন যেহেতু 30%, থায়ামিনও 30%, তাহলে এডিনিন এবং থায়ামিন মিলে হবে 30 + 30 60%। তাহলে আমার বাকি রয়ে গেল 40%। এই 40% আসবে গুয়ানিন এবং সাইটোসিন মিলে। তো আমাদের চারগাফ বলেছেন যে গুয়ানিন যত থাকবে সাইটোসিন অত থাকবে, অর্থাৎ এই 40-এর অর্ধেক হবে আমার গুয়ানিন আলাদা আলাদা করে এবং সাইটোসিন আলাদা আলাদা করে, অর্থাৎ গুয়ানিনের যে পার্সেন্টেজ সেটি হবে 20%। এভাবে আমরা যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম এই চারগাফস রুল দ্বারা সলিউশন করতে পারি। এছাড়া আমাদের যে এই ক্ষারের যে বিন্যাস, সেই বিন্যাসের উপর আরো অনেক থিওরি প্রকাশিত হয়েছে। এর মধ্যে আছে 4 নিউক্লিওটাইড প্রকল্প, যেখানে বলা হয় যে ডিএনএ যে ক্ষারগুলা এডিনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন এগুলো পৌনঃপুনিকভাবে অবস্থান করে, একটা আরেকটার পর প্রকাশ করে, কিন্তু সেই যে তত্ত্বটি বা থিওরিটি সেটি অবশ্য পরে ভুল বলে প্রমাণিত হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা আমার লেকচারটি বুঝতে পেরেছো এবং তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।